আসসালামু আলাইকুম স্নেহভাজন শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি ডক্টর মোহাম্মদ এজাজুল করিম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। গত অনলাইন ক্লাসের প্রথম ক্লাসে আমি তরঙ্গের উপর আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবং আমি দুটো অঙ্ক দিয়েছিলাম। কি প্র্যাকটিস করেছো? অপশন শো দিয়েছিলাম, প্র্যাকটিস করেছো? তো ঠিক আছে, তোমরা কাগজ কলম নিয়ে বসে পড়ো। আমরা অঙ্ক দুটো সলভ করার চেষ্টা করি। তারপর আমরা নতুন একটা চ্যাপ্টার শব্দ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অঙ্কটা ছিল, যদি তোমাদের মনে না থাকে আমি একটি মেমোরি রিকল করে দিচ্ছি। অঙ্কটা ছিল, বাতাসে দুটি ষোড়শোলাকার কম্পাঙ্ক যথাক্রমে 28 হার্টজ ও 56 হার্টজ। বাতাসে দুটি ষোড়শোলাকার কম্পাঙ্ক যথাক্রমে 28 হার্টজ ও 56 হার্টজ। ইহাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? ইহাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? অপশন ছিল 1:1, অপশন বি ছিল 1:2, অপশন সি ছিল 2:1, অপশন ডি ছিল উপরের কোনটি নয়, অর্থাৎ নান অফ দিস। উপরের কোনটি নয়, নান অফ দিস, উপরের কোনটি নয়। এবং আমরা আলোচনা করেছিলাম তরঙ্গের একটা কম্পাঙ্ক যখন হয় তার অনেকগুলো প্যারামিটার নিয়ে আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা শিখেছিলাম শব্দের বেগ বলতে কি বুঝি। আমরা জানি যে কোনো কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য গুণফলকে বলা হয় তরঙ্গ বেগ। সেটা ছিল v = f ল্যাম্ডা। মনে পড়লো কি? শব্দের বেগ v = f ল্যাম্ডা, v = f ল্যাম্ডা। fটা কি? বস্তুর কম্পাঙ্ক, ল্যাম্ডাটা কি? তরঙ্গ দৈর্ঘ্য, ভিটা কি? শব্দের গতিবেগ। এবং এই অঙ্কে ষোড়শোলাকা, বাতাসে দুটি ষোড়শোলাকা কয়টা দেওয়া ছিল? দুটি ষোড়শোলাকা। তাহলে আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারি। যেহেতু দুটি ষোড়শোলাকা, আমরা বলতে পারি v f ল্যাম্ডা, v f ল্যাম্ডা। যেহেতু ষোড়শোলাকা দুইটা, আমরা লিখতে পারি f1 ল্যাম্ডা 1 f2 ল্যাম্ডা 2। যদি ষোড়শোলাকা তিনটা দেওয়া থাকতো তা আমরা লিখতে পারতাম f3 ল্যাম্ডা 3, f3 ল্যাম্ডা 3। যেহেতু তিনটা দেওয়া হয়নি, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে v এত। এখন প্রশ্ন করা যেত যে এখানে f1 ল্যাম্ডা 1, এখানে f2 ল্যাম্ডা 2 দিয়েছি, কিন্তু এইখানে v1 v2 কেন দেইনি? মনে রাখতে হবে, শিক্ষার্থীরা মনে রাখতে হবে, এখানে বাতাসে শব্দটা বলা আছে। বাতাসে মানে কি? শব্দের গতিবেগ 1। আমরা জানি বাতাসের শব্দের গতিবেগ সমান 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। তা আমরা মান বসাবো না, v = 1। তাহলে আমরা লিখতে পারি f1 ল্যাম্ডা 1 f2 ল্যাম্ডা 2, f2 ল্যাম্ডা 2। আর যেহেতু বলছে যে কম্পাঙ্ক যথাক্রমে, তাহলে যথাক্রমে বলা মানে কি? দ্যাট ইজ এটা f1 আর এটা হচ্ছে f2। যথাক্রমে বলা মানে f1 হচ্ছে 28 হার্টজ, f2 হচ্ছে 56 হার্টজ। তাহলে আমরা এটাকে একটু সামারাইজ করে নিতে পারি, সিম্পলিফাই করে নিতে পারি। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বলা হয়েছে, ল্যাম্ডা 1 ডিভাইডেড বাই ল্যাম্ডা 2, সাইড চেঞ্জ করা, f2 বাই f1। ওকে, তাহলে f2 কত? 56। মানটা বসাই দেই। আর f1 কত? 28। তাহলে আমরা যদি এটাকে কাট করি, 28 থেকে 28, 28 দ্বিগুণ 56, তাহলে কি 2 1। তার মানে আমরা বলতে পারি 2:1। তাইলে आंसर পাওয়া গেল সি, দ্যাট ইজ 2:1। খুব সহজ একটা অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক। এখানে অনেকেই ভুল করে, ভুলটা করে কিভাবে? ওই যে তরঙ্গ দৈর্ঘ্যটা
কারণ এই ফ্রিকোয়েন্সিটা উল্টিয়ে যায়, যে কারণে 2 অনুপাত 1। কিন্তু এই সহজ অঙ্কটাই অনেকে ভুল করে দেখে 1 অনুপাত 2 আনসার হয়। এখন না, সঠিক উত্তর হচ্ছে 2 অনুপাত 1। মনে থাকবে, সঠিক উত্তর হচ্ছে 2 অনুপাত 1। খুব সহজ একটা অঙ্ক সলভ করলাম। এবার আমরা দ্বিতীয় অঙ্কের দিকে যাব। দ্বিতীয় অঙ্ক, অঙ্ক 2। আমাদের দ্বিতীয়টা অঙ্ক একটু কঠিন ছিল, একটু কঠিন, অত কঠিন না, আগেরটা চেক করি। আমি মেমোরি রিকল করে দিচ্ছি। দ্বিতীয় অঙ্কটা ছিল বাতাসে দুটি ষোড়শোলাকার তরঙ্গদৈর্ঘ্য পার্থক্য 3 মিটার। বাতাসে দুটি ষোড়শোলাকার তরঙ্গদৈর্ঘ্য পার্থক্য 3 মিটার। 3 মিটার। ইহাদের কম্পাঙ্ক যথাক্রমে 56 হার্টজ ও 112 হার্টজ, 112 হার্টজ ফলে বাতাসের শব্দের গতিবেগ কত? বাতাসের শব্দের গতিবেগ কত? অপশন ছিল 330 মিটার পার সেকেন্ড, 333 মিটার পার সেকেন্ড, 336 মিটার পার সেকেন্ড, আর অপশন ডি ছিল উপরের কোনটি নয়। উপরের কোনটি, নান অফ দিস, উপরের কোনটি নয়। আমরা এটা সলভ করার চেষ্টা করি। আমি জানি অনেকেই বাসায় সলভ করে ফেলেছো, আর যাদের হয়নি তারা একটু রেজাল্টটা মিলিয়ে দেখো এবং প্রসিডিউরটা দেখো। তো অঙ্কটা বলা হয়েছে বাতাসে দুটি ষোড়শোলাকার তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 3 মিটার। আমরা মনে করি তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে λ1 λ2, আমরা বলতে পারি λ1 মাইনাস λ2 ইকুয়াল টু 3 মিটার। যেহেতু বলছে দুটি ষোড়শোলাকার তরঙ্গদৈর্ঘ্য পার্থক্য 3 মিটার, λ1 মাইনাস λ2 ইকুয়াল টু 3 মিটার। আমরা একটু সিম্পলিফাই করে আসি। আমরা একটু আগে দেখলাম v সমান সমান f ল্যামডা, v সমান সমান f ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি f ল্যামডা সমান সমান v, ল্যামডা সমান সমান v বাই f, ল্যামডা সমান সমান v বাই f, ল্যামডা সমান সমান v বাই f, ল্যামডা v বাই f। তাহলে আমরা এই সূত্রটাকে ব্যবহার করে অনুরূপভাবে লিখতে পারি ল্যামডা 1 v বাই f1, অনুরূপভাবে lambda 2 v by f2, v by f2। তাহলে আমি কি লিখলাম? আমরা লিখলাম lambda 1 v by f1, lambda 2 v by f2। আবার এখানে প্রশ্ন করা যেত যে v lambda 1 lambda 2 দিলাম, কিন্তু v1 v2 কেন ব্যবহার করিনি? তার উত্তরটা আগের মতো, যেহেতু বাতাসের শব্দের গতিবেগ এক বা সমান বা কমন, সেটা আমরা 1 2 দেওয়ার কোনো প্রয়োজন নাই, ভিটা আমরা কমন রাখলাম। ভেরি গুড। তাহলে এই ল্যামডা 1 এই ল্যামডা 2 এর মানটা আমরা এইখানে সেট করতে পারি। তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু কি হবে? v বাই f1 v বাই f2 3। ওকে, তারপরে বলা হয়েছে কম্পাঙ্ক যথাক্রমে। কম্পাঙ্ক যথাক্রমে বলা মানে কি? বলা মানে এটা f1, এটা হচ্ছে f2। ওকে, f1 f2। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই সরলীকরণ করি। v যদি কমন নেওয়া হয় তাহলে কি হবে? 1 বাই f1 1 বাই f2 3। আর যেহেতু বলা হয়েছে যথাক্রমে কম্পাউন্ড এটা 1, তাহলে f1 এর মানটা কত? 1 বাই 56, আর f2 হচ্ছে 112 3। আমরা লসাগু করি, 56 আর 112 লসাগু কত? 112। তাহলে 2 আর একে 1 3। তাহলে 2 মাইনাস 1 মানে কত হয়? 1। আর 1 যদি হয়, এটা যদি ওইদিকে যায়, 3 কি 3 3 12 36, 336 মিটার পার সেকেন্ড। অতএব আমরা উত্তর পেয়ে গেলাম v সমান সমান 336 মিটার পার সেকেন্ড। খুব সহজ না? খুব সহজ, একটু চেষ্টা করলে হয়ে যায়। তাহলে আমরা পেলাম বাতাসের শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। দুটো অঙ্ক সলভ হয়ে গেল। এই অঙ্কটা তোমাদের
উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, বেশি বেশি পরীক্ষা আর কি, এই ধরনের হয়তো এই অঙ্ক আসবে না, এই রিলেটেড অঙ্কগুলো একটু একটু বেশি করে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে আমার বিশ্বাস। তাহলে তরঙ্গের আলোচনাটা আমরা এখানেই শেষ করলাম। এখন আমরা একটু নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করি, শব্দ। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসছো। আমরা এখন আলোচনা করব শব্দ, শব্দ সাউন্ড। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা শব্দটা কি, শব্দটা নিয়ে বলি। শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। শব্দ কি? শব্দ এক প্রকার শক্তি যা কম্পিত বস্তু উৎপন্ন হয় এবং শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। আমি আবার বলছি, শব্দ এক প্রকার শক্তি যা কম্পিত বস্তু উৎপন্ন হয় এবং শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। তার মানে কি? তার মানে হচ্ছে যে বস্তুর কম্পন আছে তার শব্দ আছে, যার কম্পন নাই তার শব্দ নেই। আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যদি যাই, খেয়াল করে দেখবা স্কুল বা কলেজের ঘন্টাটা যখন বেজে ওঠে, বিকট একটা শব্দ হয়, হয় কিনা? হয়। এবং তাকিয়ে দেখবা ঘন্টাটা কিন্তু কাঁপছে, তার মানে কি? কম্পন তৈরি হচ্ছে। আর কম্পন তৈরি হওয়ার কারণেই কিন্তু আমরা ঘন্টার শব্দটা শুনতে পাচ্ছি, তাই না? বা বাসা বাড়িতে তোমরা এবার দেখবা একটা স্টিলের গ্লাস বা প্লেট হাত থেকে ফেলে দাও, দেওয়ার পর দেখবে একটা বিকট শব্দ করছে, এবং তাকিয়ে দেখো এটা প্লেট গ্লাসটা, স্টিল গ্লাসটা কাঁপছে, কম্পন দিচ্ছে। তুমি পায়ে চেপে ধরো, কম্পন বন্ধ হয়ে যাবে, সাথে সাথে শব্দ বন্ধ হয়ে যাবে। তার মানে প্রমাণিত হলো যে বস্তুর কম্পন আছে তার শব্দ আছে, যার কম্পন নাই তার শব্দ নাই। এই শব্দ আমরা শিখলাম, শব্দ এক প্রকার শক্তি যা কম্পিত বস্তু উৎপন্ন হয় এবং শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। লিখে রাখতে পারো, শব্দ এক প্রকার শক্তি যা কম্পিত বস্তু উৎপন্ন হয় এবং শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। তাহলে আমরা শিখলাম শব্দ সম্পর্কে। শব্দ। এবার আসো, শব্দ মাধ্যম ছাড়া সঞ্চার করতে পারে না। অবশ্যই মাধ্যম লাগবে। শব্দ মাধ্যম ছাড়া সঞ্চার করতে পারে না। এক মাধ্যম থেকে শব্দ যখন উৎপন্ন হয়, এটা সম্প্রসারণ করার জন্য, সঞ্চালন করার জন্য অবশ্যই মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া সঞ্চালন করতে পারে না, অবশ্যই মাধ্যম লাগবে। তারপর আসো, মাধ্যম আমরা জানি সাধারণত তিন প্রকার: কঠিন, তরল ও বায়বীয়। কঠিন, তরল ও বায়বীয়। যদিও আরেকটা স্টেটের কথা বলা হয়েছে, প্লাজমা, এটা অনেক উপর লেভেলে পড়া, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা জানি মাধ্যম তিন প্রকার: কঠিন, তরল আর হচ্ছে বায়বীয়। তাহলে আমরা মনে রাখবো, কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। তারপরে তরল মাধ্যমে কঠিনের চেয়ে কম। তরল মাধ্যমে কঠিনের চেয়ে শব্দের গতি কম। আর বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম। বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম। তারপর আমরা আরো দেখব, তাপমাত্রা। হ্যাঁ, শব্দ তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়ালে শব্দের গতি বেড়ে যাবে। তাপমাত্রা বাড়ালে অবশ্যই শব্দের গতি বেড়ে যাবে। তাপমাত্রা বাড়ালে শব্দের গতি বেড়ে যাবে। তারপরে আর্দ্রতা। হ্যাঁ, আর্দ্রতার সাথে শব্দের সম্পর্ক আছে। আর্দ্রতা যখন বাড়বে শব্দের গতি বেড়ে যাবে। তাহলে আমরা দেখলাম, তাপমাত্রা বাড়লে শব্দের গতি বাড়ে, তার মানে কি? তাপমাত্রা কমলে শব্দের গতি কমে। আর্দ্রতা বাড়লে শব্দের গতি বাড়ে, আর আর্দ্রতা যদি কমে শব্দের গতি কমে। তাপমাত্রা বাড়লে শব্দের গতি বাড়ে, আর্দ্রতা বাড়লে শব্দের গতি বাড়ে। হ্যাঁ, আর্দ্রতা বাড়লে শব্দের গতি বাড়ে। তারপরে চাপ হচ্ছে প্রেসার। মনে রাখবো, চাপ বাড়া বা কমার সাথে শব্দের গতির কোনো সম্পর্ক নেই। চাপ বাড়া বা কমার সাথে শব্দের গতির কোনো সম্পর্ক নেই। চাপ বাড়লেই কি কমলেই কি শব্দের গতি একই থাকে, তার কোনো পরিবর্তন ঘটে না। তারপরে আমরা আরো দেখব যে একটা পরীক্ষা হচ্ছে এরকম, ধরো একটা জার, এটাকে বলা হয় জার, JAR, কাঁচের একটা জার। একটা বিজ্ঞানী কাঁচের একটা জার নিলেন, জারের ভিতরে একটা অ্যালার্ম ঘড়ি নিলেন, যে অ্যালার্ম ঘড়িটা শব্দ করবে।
এবং তিনি কি করলেন, বিজ্ঞানী বেল, তিনি কি করলেন, কাচের ভিতরে একটা কাচের জারের ভিতরে এরকম ঘড়ি নিলেন এবং ঘড়ি শব্দ করছে, আমি শব্দটা শুনবো। সিপি বা কর্ড দিয়ে মুখটাকে যদি বন্ধ করে দেওয়া হয় শব্দ আমি আগের চেয়ে কম শুনবো। কোনো না কোনোভাবে আমরা যদি ভিতর থেকে বাতাসটাকে রিমুভ করতে পারি, অর্থাৎ বাতাসটাকে বের করে নিয়ে আসতে পারি, একটা পর্যায়ে আমরা দেখতে পাবো, যেহেতু কাচের জার, দেখতে পাবো যে অ্যালার্ম করে শব্দ করে যাচ্ছে, কিন্তু আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না, কোনো শব্দ শুনতে পাচ্ছি না। যে পরীক্ষায় নিশ্চিত প্রমাণিত হয় যে শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চার করতে পারে না, অবশ্য মাধ্যম লাগে, এই পরীক্ষায় প্রমাণিত হয় যে শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চার করতে পারে না। মিস্টার বেল, একজন সায়েন্টিস্ট, মিস্টার বেল জারের ভিতরে এই পরীক্ষা করেন বলে এটাকে বলা হয় বেল জার টেস্ট, এটাকে বলা হয় বেল জার টেস্ট। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন পরীক্ষায় প্রমাণিত হয় যে, কোন পরীক্ষায় প্রমাণিত হয় যে শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চার করতে পারে না, উত্তর হচ্ছে বেল জার টেস্ট। উত্তর কি? বেল জার। নিঃসন্দেহে বলবা এবং আত্মবিশ্বাসের সাথে বলবে যে বেল জার টেস্ট পরীক্ষায় প্রমাণিত হয় যে শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চার করতে পারে না। বেল জার টেস্ট পরীক্ষায় প্রমাণিত হয় যে শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চার করতে পারে না। তারপরে আমরা একটু আগে দেখলাম যে তাপমাত্রা বাড়লে শব্দের গতি বাড়ে। তাপমাত্রা বাড়লে, এটা কে প্রমাণ করেন? বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন প্রমাণ করেন যে তাপমাত্রা বাড়ার সাথে সম্পর্ক আছে, তাপমাত্রা বাড়লে শব্দের গতি বেড়ে যায়। এবং তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো হলে বাতাসের শব্দের গতিবেগ বেড়ে যায় 0.61 মিটার পার সেকেন্ড। বিষয়টা ক্লিয়ার? তিনি ক্যালকুলেশন করে, গাণিতিক হিসাব নিকাশ করে বের করলেন স্যার আইজ্যাক নিউটন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে, প্রতি ডিগ্রি বাড়ালে তাপমাত্রা বাতাসের শব্দের গতিবেগ বাড়ে কত? 0.61 মিটার পার সেকেন্ড। প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ বাড়ে 0.61 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার আমরা আবার একটু আলোচনায় যাই। তাহলে আমরা দেখলাম বা শিখলাম, কি শিখলাম? শব্দ। শব্দটা কি? শব্দ এক প্রকার শক্তি যা কম্পিত বস্তুতে উৎপন্ন হয় এবং শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। যে বস্তুর কম্পন আছে তার শব্দ আছে, যার কম্পন নাই তার শব্দ নাই। তারপর আমরা শিখলাম শব্দ মাধ্যম ছাড়া সঞ্চার করতে পারে না, অবশ্যই মাধ্যম লাগে। আর একটা পরীক্ষা দেখলাম, এই পরীক্ষার নাম হচ্ছে বেল জার টেস্ট। বেল জার টেস্ট পরীক্ষায় প্রমাণিত হয় যে শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চার করতে পারে না, সঞ্চার করতে পারে না। তারপর আমরা দেখলাম কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ বেশি, কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ বেশি, তরল মাধ্যমে কম এবং বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম, বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম। আমি একটু পরে যাব কঠিন, তরল, বায়বীয়, এটাকে একটি কম্পারিজন, একটা আনুপাতিক একটা এক্সাম্পল দিয়ে দিব, তাহলে তোমরা মনে রাখতে সুবিধা হবে। একটু পরে দিচ্ছি। আর আমরা দেখলাম তাপমাত্রা বাড়ালে শব্দের গতি বাড়ে, এবং তাও দেখলাম যে 1 ডিগ্রি, প্রতি ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ বাড়ে কত? 0.61 মিটার পার সেকেন্ড। তারপর আমরা দেখলাম আর্দ্রতা। আর্দ্রতা বাড়লে শব্দের গতিবেগ বেড়ে যাবে, আর্দ্রতা কমলে শব্দের গতিবেগ কমে যাবে। আমরা দেখলাম যে চাপ, প্রেসারের সাথে শব্দের গতিবেগের কোনো সম্পর্ক নাই, প্রেসার চাপ বাড়লেই কি কমলেই কি বাতাসের শব্দের গতিবেগ একই থাকে। এবার আমরা একটু মাধ্যম নিয়ে কথা বলি। মাধ্যম, আর এটা নিয়েও আমরা একটু পরে অঙ্ক করব যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে এর উপর আমরা একটু অঙ্ক করব। দেখো মাধ্যম, তো মাধ্যমকে আমরা তিন ভাগে, সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। আমরা বলবো কঠিন মাধ্যম, তারপরে তরল মাধ্যম, তারপর হচ্ছে বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়, কঠিন, তরল, বায়বীয়, এই তিন ভাগে ভাগ করে, কঠিন, তরল, বায়বীয়। তাহলে আমরা দেখলাম বাতাসের শব্দের গতিবেগ কঠিনের মাধ্যমে সবচেয়ে বেশি, তরলে কম, বায়বীয় সবচেয়ে কম। এখন আমরা যদি এক্সাম্পলে যাই, কঠিনের এক্সাম্পল কি হতে পারে? যেমন গ্রানাইট। গ্রানাইট শব্দের গতিবেগ বেশি, গ্রানাইট। তারপরে লোহা, অ্যালুমিনিয়াম এবং তামা। গ্রানাইটে বেশি, লোহায় কম, অ্যালুমিনিয়ামে কম, তামায় কম। তরল, তরলে যদি আমরা দেখি
সমুদ্রের পানিতে বেশি, আর সাধারণ পানি যেটা আমরা মিষ্টি পানি বলি সাধারণ পানিতে কম। সাধারণ পানি, সমুদ্রের পানিতে শব্দের গতিবেগ বেশি, তো সাধারণ পানি মানে মিষ্টি পানি বা মিঠা পানিতে কম। আর বায়বীয়তে যেটা আমরা জানি গ্যাসীয় পদার্থ হয়েছে বায়বীয়, সবচেয়ে বেশি হাইড্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে বায়ু, তারপর হচ্ছে নাইট্রোজেন। তাহলে বায়বীয় পদার্থকে আমরা চারটা ভাগে ভাগ করি, নাইট্রোজেন, বায়ু। বায়ু একটু মিশ্র পদার্থ, আমরা জানি যে একটু আগে বললাম যে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। নাইট্রোজেন হচ্ছে 319 মিটার পার সেকেন্ড, বায়ুতে হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, অক্সিজেন হচ্ছে 339 মিটার পার সেকেন্ড, তারপর হাইড্রোজেন হচ্ছে প্রায় 1200 মিটার পার সেকেন্ড। হাইড্রোজেন হচ্ছে 1200 মিটার পার সেকেন্ড। তারপরে ক্রমান্বয়ে গ্রানাইট হচ্ছে 6000 মিটার পার সেকেন্ড। এইভাবে প্রত্যেকটার মান আছে 6000 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, প্রত্যেকটা মান দিয়ে সাধারণ 6000 মিটার পার সেকেন্ড দিয়ে শুরু আর 319 মিটার পার সেকেন্ড দিয়ে শেষ। এইভাবে সিকোয়েন্স করা হয়েছে। তাহলে আমরা গ্রানাইটে 1 নম্বর পজিশন দিতে পারি, লোহা 2 নম্বর, অ্যালুমিনিয়াম 3, তামা 4, সমুদ্রের পানি 5, সাধারণ পানি মিষ্টি পানি 6, তারপরে 7, 8, 9 এবং 10। এই 10টা মোটামুটি তোমরা মাথায় রাখতে পারো, সিকোয়েন্স করে মুখস্থ করে নিতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা থাকতে পারে, পরীক্ষাগারে ভাইবা বড় এটা জিজ্ঞেস করা হবে যে বাতাসের শব্দের গতিবেগের মাধ্যমগুলা সিকোয়েন্স করে সাজাও, অথবা কোন মাধ্যমে বেশি কোন মাধ্যমে কম, এটা খুবই জরুরি, জানাটা খুবই প্রয়োজন। তাহলে আমার মনে হয় আমরা মাধ্যমটা ক্লিয়ার হয়ে গেলাম। মাধ্যমকে 3 ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা একটা এক্সাম্পল শো দিয়ে দিলাম, তোমরা একটু লিখে নিতে পারো। নাইট্রোজেন, বায়ু, অক্সিজেন, হাইড্রোজেন, সাধারণ পানি বা মিষ্টি পানি, সমুদ্রের পানি, তামা, অ্যালুমিনিয়াম, লোহা, গ্রানাইট। ওকে, এবার আসো আমরা 2-1টা অঙ্ক করার চেষ্টা করি। একটু আগে আমরা শিখলাম যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের গতিবেগ কত যেন বাড়ে? 0.61 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মনে পড়লো? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের গতিবেগ বাড়ে 0.61 মিটার পার সেকেন্ড। এটা একটু মুখস্থ করে নিতে হবে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ বাড়ে 0.61 মিটার পার সেকেন্ড। ওকে, এবার অঙ্ক লিখো। আমরা একটু অঙ্ক করি, তাহলে আরো একটু সহজে বুঝতে পারবো। অঙ্ক লিখে দাও। লিখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ কত হবে? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ কত হবে? আমি আবারও বলছি, একটু লিখে নাও। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ কত হবে? একটু করার চেষ্টা করো, আমি করে দেবো, একটু করে দিচ্ছি, চেষ্টা করো। ওকে, আমি তোমাদের একটু সহযোগিতা করি। এটা তো আমরা জানি যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ বাড়ে 0.61 মিটার পার সেকেন্ড।
তাহলে আমরা ঐকিক নিয়মে ভাষায় করতে পারি 1 ডিগ্রি বাড়ালে যদি এত হয় তো 10 ডিগ্রি বাড়ালে কত হবে? 10 ডিগ্রি বাড়ালে কি হবে? 10 দিয়ে গুণ হবে। 0.61 কে আমরা 10 দিয়ে গুণ করলে কত আসবে? 6.1 মিটার পার সেকেন্ড, তাই না? তাই নয় কি? 1 ডিগ্রি সেলসিয়াস আমরা বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ বাড়ে 0.61 মিটার পার সেকেন্ড। 10 ডিগ্রি সেলসিয়াস আমরা বাড়ালে কত হবে? 10 দিয়ে গুণ করলে হবে 6.1 মিটার পার সেকেন্ড। তারপর আমরা তো এটা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস আমরা বাতাসের শব্দের গতিবেগ 325 মিটার পার সেকেন্ড। 10 ডিগ্রি বাড়ালে এটা যোগ করে দিলে হবে 6.1টাকে আমরা যোগ করে দেই, যোগ করে দিলে কত হবে? 338.1 মিটার পার সেকেন্ড। এই গেল, খুব সহজ। 1 ডিগ্রি বাড়ালে হয় এত, 10 ডিগ্রি বাড়ালে 10 গুণ এত, আর যেহেতু 0 ডিগ্রি এত তার সাথে যোগ করে দেব, 10 ডিগ্রি যোগ করে দিলে 332 হয়ে যাবে, 338.1 মিটার পার সেকেন্ড। তার মানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে দেখো শব্দের গতিবেগ বেড়ে গেল। তাপমাত্রা বাড়ার সাথে সাথে শব্দের গতিবেগ বেড়ে যাবে। হ্যাঁ, সাধারণত দেখা যাচ্ছে আমাদের দেশে গ্রীষ্মকালে শব্দের গতিবেগটা বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকে। তাহলে একই অঙ্ক আরেকটা করো, একই অঙ্ক আরেকটা করো। অঙ্ক 2 লিখো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। 20 ডিগ্রি সেলসিয়াস আমরা বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াস আমরা বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ কত হবে? চেষ্টা করো, আশা করি পারবে। একই রকম অঙ্ক। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ কত হবে? খুব সহজ। 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে বাতাসের শব্দের গতিবেগ হবে কত? 0.61 বাড়ে। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি করা হয় 20 দিয়ে গুণ করতে হবে, 620 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? 2 6 দিয়ে গুণে 12, 12.2 এত মিটার পার সেকেন্ড। আর 0 ডিগ্রি যদি 332 হয় আর এটা যোগ করে দিলে হবে 12.2, তার মানে হবে 344.2 মিটার পার সেকেন্ড। খুব সহজ। 20 ডিগ্রি সেলসিয়াস বাতাসের শব্দের গতিবেগ হবে 344.2 মিটার পার সেকেন্ড। সহজ না? খুব সহজ অঙ্ক। সাহস রেখে চেষ্টা করলে পারবে, আমার বিশ্বাস তোমরা পারবে, অবশ্যই পারবে, না পারার কোনো কারণ নাই। তো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন লাগলো তোমাদের ক্লাস? আশা করি ভালো লাগলো এবং আমার বিশ্বাস তোমরা বাসায় থাকবে, পড়াশোনায় বেশি মনোযোগী হবে এবং সময় দিবে, সর্বোচ্চ সময় দিয়ে প্রিপারেশন নিবে এবং আমার বিশ্বাস ঈদের পরপরে আবারও আমরা আগের মতো শ্রেণীকক্ষে ফিরে যেতে পারবো, খুব হৃদয়ের সাথে আমরা ক্লাস নিতে পারবো। সরাসরি ক্লাস, লাইভ ক্লাসের চাইতে সরাসরি ক্লাস আরও ভালো লাগবে, একই প্রশ্ন করা যায়, উত্তর দেওয়া যায়। আচ্ছা, শুভকামনা থাকলো, তোমরা ভালো থাকো, তোমাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।